আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। রাজধানী সহ সারা দেশে ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বিদ্যুতের এই অবস্থা। দেশের কোনো কোনো শহরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামে দিন রাত মিলে 6 থেকে 8 ঘন্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের যাওয়া আসার কারণে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। ছোট ছোট উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। লোডশেডিং পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে লোডশেডিং হচ্ছে কত ঘন্টা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামে কিন্তু অনবরতভাবে লোডশেডিং চলছে। আপনাকে একটি বিষয় আমি জানিয়ে রাখছি যে প্রায় 10 থেকে 12 ঘন্টা অর্থাৎ একদিনের মধ্যে কিন্তু এই লোডশেডিংগুলো হচ্ছে। বিশেষ করে 1 ঘন্টা পর পর আমরা বিদ্যুৎ পাচ্ছি আর কি। এখানকার যে পরিস্থিতি, এই বিদ্যুৎ লোডশেডিং হওয়ার ফলে কিন্তু মানুষের কাজকর্ম কিন্তু একেবারে কমে গেছে। বিশেষ করে যে সোনাহাট স্থলবন্দর রয়েছে, এখানে কিন্তু যে মেশিনগুলো চলে পাথর ভাঙা, সেগুলো কিন্তু বিদ্যুতের দ্বারাই চলে। এখানে কিন্তু বিদ্যুৎ এই লোডশেডিং থাকায় কিন্তু এখানে কিন্তু এই মেশিনগুলো বন্ধ হয়ে রয়েছে এবং এখানকার যে ব্যবসায়ী এবং শ্রমিকরা যেটাই বলছে যে বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু এখানে শ্রমিকরাও কাজ করতে পারছে না এবং মেশিনগুলো বন্ধ থাকায় ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার এই মেশিনগুলো তারা কিন্তু চালু করতে পারেনি। ফলে কিন্তু যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। তো আরেকটি বিষয় রয়েছে যে মানুষ এই লোডশেডিং এর পাশাপাশি কিন্তু প্রচন্ড তাপদাহ চলছে এই কুড়িগ্রামে। তো এই কুড়িগ্রামে তাপদাহর ফলে কিন্তু বিদ্যুতের অভাবে মানুষ কিন্তু অনেকটাই কষ্ট পোহাচ্ছে। তো বিদ্যুৎ অফিস ইতিমধ্যে কিন্তু একটি তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তারা যেটি বলেছেন যে জাতীয় গ্রিড থেকে যে বিদ্যুৎ দেওয়া হয় চাহিদার তুলনায় সেটি কম, ফলে কিন্তু এই বিদ্যুতের লোডশেডিং চলছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বিদ্যুতের লোডশেডিং নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, শিল্পাঞ্চল এলাকা হিসেবে লোডশেডিং এ কারখানাগুলোর এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি মারুফি, আপনি যেমনটি জানতে চেয়েছেন বিদ্যুতের লোডশেডিং, আপনাকে বলে রাখি যে গাজীপুরের কালিয়াকুর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 3 শতাধিকের উপর শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব শিল্প কলকারখানায় বেশ কিছুদিন ধরে কিন্তু বিদ্যুতের সংকটের কারণে কিন্তু উৎপাদন তাদের ব্যাহত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ছোট ছোট ব্যবসা রয়েছেন, ছোট মুদির দোকান রয়েছেন, তারা একটা ফ্রিজে আইসক্রিম বা বিভিন্ন প্রসাধনী জিনিস রেখে বিক্রি করছেন, তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে যে আপনার শিল্প কারখানা রয়েছে, তারা জানিয়েছেন যে এই লোডশেডিং এর কারণে কিন্তু সময় মতো তারা উৎপাদন করতে পারতেছে না, যার কারণে কিন্তু বিদেশি যে শিপমেন্ট সেগুলো কিন্তু বারবার কিন্তু সময় এবং তারিখ পরিবর্তন করা হচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে। তবে আরেকটি কথা বলে রাখি, এখানে যে পোল্ট্রি শিল্প রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে এই বিদ্যুতের কারণে কিন্তু যে মুরগির প্রোডাকশন কমে গেছে এবং যার ফলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। তবে আরেকটি কথা বলে রাখি, দিন এবং রাতে এই কালিয়াকুড়ে কিন্তু 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। জি মারুফি, এই ছিল কালিয়াকুড়ের লোডশেডিং থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ রয়েছে উৎপাদন। গেল সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির 3য় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকে বন্ধ ছিল অন্য 2 ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী জানান, চায়না থেকে মেশিন নিয়ে এলে উৎপাদন শুরু করা হবে বলে জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসানকে। তার সঙ্গে থাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদকেও গ্রেপ্তার করে ঝিনাইদহ জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত সবার নামেই গাজীপুর ও ঢাকায় আলাদা আলাদা মামলা রয়েছে। এদিকে সকালে সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তৌফিক ইলাহীকে আর মেহেদী হাসানকে আদালতে তোলা হবে কিনা বা রিমান্ড চাইবে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। দেখেন, আপনি কিন্তু আসলে সংবাদেই জানাচ্ছিলেন যে মেহেদী হাসানকে ঝিনাইদহ থেকে অর্থাৎ সীমান্ত যখন পাড়ি দিতে লাগছেন তখন সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে কিংবা তাকে গ্রেপ্তার নয়, তার বিরুদ্ধে একটি মামলা আছে আদাবর থানায়, সেই তথ্যটি ডিএমপি থেকে আমাদের জানানো হয়েছে। তবে তাকে এখনও ঝিনাইদহ থেকে ঢাকাতে কিন্তু নিয়ে আসা হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে তাকে কখন আদালতে তোলা হবে সেই বিষয়টি কিন্তু অনেক পরে। আর সকালে আসলে সংবাদে আমি যেটি জানাচ্ছিলাম যে তৌফিক ইলাহী চৌধুরী, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন, তাকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সুমন শিকদার নামে বাড্ডা থানায় একটি হত্যা মামলা আছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলাটিতে এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তিনি কিন্তু 4 দিনের রিমান্ডও এই মামলাটিতে খেটেছেন। তো আজকে তার তৌফিক ইলাহী চৌধুরী 10 দিনের রিমান্ড আবেদন করবে, এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছে আসলে বাড্ডা থানা পুলিশ। এবং তাকে বিকালের পরে অর্থাৎ 3টার পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আসলে তার কতদিনের রিমান্ড মঞ্জুর হবে সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। তবে তৌফিক ইলাহী চৌধুরী সম্বন্ধে যদি একটু বলতে চাই যে এই শেখ হাসিনা সরকারের 3 টার্মে যে কয়েকটি মন্ত্রণালয়কে আসলে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় ধরা হয় তার ভিতর কিন্তু বিদ্যুৎ একটি, এবং সেই বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ে যত রকম প্রজেক্ট হয়েছে, সেটা কুইক রেন্টাল বলেন, সেই সঙ্গে আরও যে প্রজেক্ট হচ্ছে তার কিন্তু রূপকার বলা যায় এই তৌফিক ইলাহী চৌধুরীকে। আমি একটা ছোট উদাহরণ দিলে কিংবা এই কথাটি কিন্তু এই 3 টার্ম ধরে চলে আসছিল যে আসলে ক্যাপাসিটি চার্জ, অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ বিদ্যুতের আসলে প্রয়োজন আছে আর এখন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে তার ডিফারেন্স কিন্তু প্রায় 15,000 মেগাওয়াট। আর এই 15,000 মেগাওয়াটের বিপরীতে এই 3 টার্মে শুধুমাত্র 1 লক্ষ কোটি টাকার উপরে শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এই বিগত এই সরকারকে। অর্থাৎ এই যে অতিরিক্ত টাকা খরচ এবং লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়া, এই সুযোগগুলো তৈরি করে দেওয়ার পিছনে কিন্তু বড় ভূমিকা আছে এই তৌফিক ইলাহী চৌধুরীকে। অর্থাৎ নানা রকম দুর্নীতির সঙ্গে কিন্তু তার সরাসরি সংশ্লিষ্টতা আছে, সেই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে ডিবি পুলিশ থেকে জানানো হয়েছে। তাকে রিমান্ডে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি মামলা অর্থাৎ হত্যা মামলায়, যে হত্যা মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এরপরেও আসলে সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে কিছু মামলাও ভবিষ্যতে করা হবে এবং সেই মামলাগুলোতেও হয়তো তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হবে। তো এখন পর্যন্ত আসলে আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সর্বশেষটি হচ্ছে 3টার পরে হচ্ছে তাকে আদালতে নেওয়া হবে এবং 10 দিনের রিমান্ড বাড্ডা থানা পুলিশের পক্ষ থেকে চাওয়া হবে। তো ধন্যবাদ আপনাকে। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে 19 জনের মৃত্যু হলো। এছাড়া এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে 535 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগের হাসপাতালে। অপরদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে 1 জন করে মোট 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রুবেল, একদিনে 5 জন রোগীর মৃত্যু, এটি তো অবশ্যই আশঙ্কাজনক। তো হাসপাতালে রোগীর চাপ এখন কেমন দেখছেন? এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ কি জানাবেন? মারফি, আপনি যেটি বলছিলেন যে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর অর্থাৎ মশার কামড়ে, এটি আসলে খুবই উদ্বেগের। আপনি জানেন যেহেতু মাঝখানে একটি অস্থিরতা গেছে এবং 2 সিটি কর্পোরেশনের মেয়রই পালিয়ে গেছেন, যেই কারণে আসলে সাম্প্রতিক দিনগুলিতে ডেঙ্গুর বা মশা মারার কাজটি সেভাবে হয়নি।
অবশ্য বিশেষজ্ঞরা জুন মাসেই তারা আশঙ্কার কথাটি জানিয়েছিল যে যদি তারা সময় মতো ব্যবস্থা বা পদক্ষেপ না নেয় সেই ক্ষেত্রে এই সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে এবং তার ভয়াবহতা বাড়বে। এবং এখন যে অবস্থায় আছে ডেঙ্গুর বিষয়টি, সেটি যদি এখনই পদক্ষেপ না নেয় সেটি সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর পর্যন্ত এর ভয়াবহতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আমরা যতটুকু জেনেছি যে এখন প্রতিদিন 400 থেকে 500 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা আসছি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে, সেখানেও আমরা দেখেছি যে ডেঙ্গু রোগী আসছে এবং সেটি এখনই খুব ভয়াবহ, মানে খুব মারাত্মক আকারের নয়। তবে আমরা যেহেতু রাজধানীর বিভিন্ন হাসপাতালে মহাখালী, তারপরে সোহরাওয়ার্দী, ঢাকা মেডিকেল এবং খিলগাঁও সহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী যাচ্ছে, এখনই খুব চাপ পড়ছে না। তবে এই চাপটা আরও বাড়বে বলে মনে করছেন যারা এর সাথে সংশ্লিষ্ট বা যারা এর সাথে কাজ করছেন ডেঙ্গু নিয়ে, তারা আসলে বলেছেন যে বিষয়টি দিন দিন বাড়ছে এবং যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগী আছে তার আশপাশে যেসব মশা উড়ে বেড়ায় সেগুলি এখনই ফগিং করে তার সেগুলি মারার নিশ্চিত করার বিষয়টি বলেছেন বিশেষজ্ঞরা, এবং বলছেন যে প্রত্যেকটি মানুষকে সতর্ক হতে হবে এবং মশারি টাঙিয়ে ঘুমাতে হবে যাতে মশার কামড় না দেয়। আসলে মশার কামড় থেকে বাঁচানো ছাড়া এখন উপায় নেই এবং লার্ভিসাইড মানে মশার লার্ভাগুলিও নিয়ন্ত্রণের জন্য ঔষধ দেওয়া প্রয়োজন মনে করছেন। যেহেতু 2 সিটি কর্পোরেশনের কাজ এখন অনেকটাই স্থবির এবং সেই কারণে এর সংখ্যাটাও রয়েছে এবং যেই কারণে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণের জন্য বা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছে ডেঙ্গুর সাথে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ খবর। মারফি, ধন্যবাদ আপনাকে। ভারত সফর শেষে বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রথমে বাংলাদেশ সফর করার কথা থাকলেও পরবর্তীতে জানানো হয় তিনি ভারত সফর শেষে বাংলাদেশে আসবেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে। আসন্ন 16 সেপ্টেম্বর তার বাংলাদেশে সফর করার সম্ভাবনা রয়েছে। এর আগে তিনি 10 থেকে 15 সেপ্টেম্বর ভারত সফর করবেন। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত 1:30টার দিকে তার মরদেহ বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে জয়ন্ত লাশ তার পরিবারের কাছে তুলে দেয় বিজিবি। এর আগে সোমবার ভোররাতে উপজেলার ধনতলা সীমান্তে 393 নম্বর পিলার এলাকা দিয়ে জয়ন্ত তার বাবাসহ 10 থেকে 12 জন ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে জয়ন্ত নিহত হয়। আহত হন জয়ন্তর বাবাসহ 2 জন। বন্যার পানি কমে গেলেও কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ চরমে উঠেছে স্থানীয়দের। নোয়াখালীতে বন্যার পানি নামছে ধীর গতিতে। এতে জেলার বন্যার রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। জেলায় এখনও প্রায় 13 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। 600 আশ্রয় কেন্দ্রে 80,000 মানুষ অবস্থান করছেন। জলাবদ্ধতার কারণে নিম্নাঞ্চল ও শহরতলির মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আর পানি নিষ্কাশনের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। ফেনীর দাগনভূঞার বৈঠার পাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর নিচু এলাকায় নির্মাণ করা হয়েছে। বন্যায় ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাসার সামনের হাঁটু পানি পার হয়ে চলাফেরা করছেন বাসিন্দারা। নড়াইলের সড়ক দুর্ঘটনায় 3 যুবক নিহত হয়েছেন। গেল রাতে লোহাগড়া উপজেলার নাইটকুমরা এলাকায় নড়াইল ঢাকা মহাসড়কে পার হওয়ার সময় মুরগিবাহী একটি ট্রাকে 4 জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় আরও 1 জন। নিহতরা হলেন রাসেল মোল্লা, শামীম শেখ ও জিয়া বিশ্বাস। তারা উপজেলার মাইটকুমরা এলাকার বাসিন্দা। রাসেলের দাদির মৃত্যুর পর নিকটবর্তী মসজিদ থেকে লাশের খাটিয়া নিয়ে ফিরছিলেন তারা। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ। সহিংসতার আগুনে পড়ছে মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এ রাজ্যে লাগাতার লুটপাট, অশান্তির খবর পাওয়া যাচ্ছে। মৃত্যুর খবরও সামনে আসছে একের পর এক। গেল সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং এতে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 11 জন। আন্দোলন থামাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভ ও সংঘাতে অস্থির ভারতের মণিপুরের 3 জেলায় শান্তি রক্ষায় কারফিউ জারি করা হয়েছে। মেইতেই ও কুফিদের মধ্যে ব্যাপক সহিংসতার জেরে আবার অশান্তি মাথা চাড়া দিয়ে উঠেছে ভারতের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের অন্যতম মণিপুরে।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।